তীব্রতর হচ্ছে ইরান যুদ্ধ। মোস্তফা নেতানিয়াহুর বেঁচে থাকা নিয়ে বাড়ছে সংশয়। তাদের মৃত্যু নিয়ে গুঞ্জন কেন? হরমুজ নিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র। মিত্রদের রণতরী পাঠানোর আহ্বানে অস্বস্তি। ট্রাম্পের বন্ধুত্বে কি গলার কাটার দশা? বিস্ফোরণ আর ধ্বংসে ইসরায়েলিদের মনে গাজার আতঙ্ক। হামলা ঠেকাতে বাড়ছে খরচের বোঝা। মহাদুর্যোগের যাত্রায় কি তেল আবিব? যুদ্ধ শুরুর ১৬তম দিনে এসেও প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ৫০তম হামলা চালানোর দাবি করেছে দেশটির বিপ্লবী বাহিনী। ইরাক ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৩টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। রেহাই পায়নি ইরাকের মার্কিন দূতাবাসও। দেশটিতে বসবাসরত সকল আমেরিকান নাগরিককে অবিলম্বে বাগদাদ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫টি সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও অন্যান্য ইরানিদের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। বাহরাইন, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। তেহরানের ছোড়া ১০টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। ইরানের ড্রোন ও মিসাইল হামলায় নাজেহাল খোদ ইসরায়েলও। দেশটির মধ্যাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। এতে আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক। হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনীও। ইরানের বিভিন্ন শহর ও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশের যৌথ সেনারা। ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলি ও তাদের মিত্রবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলা চালিয়েছে ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা ও মহাকাশ গবেষণা কেন্দ্রেও। লেবাননের একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়ে বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। একদিকে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যুদ্ধবিরতিতে যেতে চাই তেহরান। তবে এখনই কোনো চুক্তি চান না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর গেল ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে জনসম্মুখে দেখা না যাওয়ায় তার বেঁচে থাকার বিষয়টি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন? গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের ভিডিও প্রকাশ্যে আসার পর তার মৃত্যুর গুঞ্জন আরও তীব্র হয়েছে। কারণ ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে ৫টির পরিবর্তে দেখা গেছে ৬টি আঙুল। এজন্য প্রশ্ন উঠেছে, ভিডিওটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি? আর এটি এআই দিয়ে তৈরি হলে নেতানিয়াহু কোথায়? সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। জোরালো হয় মৃত্যুর গুঞ্জন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা শুরুর পর প্রথমবারের মতো গত ১২ই মার্চ বৃহস্পতিবার ভিডিও বিবৃতি আসে নেতানিয়াহুর। ওই ভিডিওটিতে ৭৬ বছর বয়সী এই নেতার হাতের ওঠানামার সময় বেশ কয়েকবার ৬টি আঙুল দেখা যায়। এজন্য অনেকের দৃঢ় বিশ্বাস এআই প্রযুক্তির উপর নির্ভর করে ভিডিও সম্পাদনা বা এডিটিং করা হয়েছে, অর্থাৎ এটি তার আসল ভিডিও নয়। যদিও এমন দাবির সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি। নেতানিয়াহুর অনুপস্থিতির বিষয়টি শুধু ইসরায়েল বা ইরানের গণমাধ্যমের শিরোনাম হয়নি। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকর ক্যান্ডেস ওয়েন্সও প্রশ্ন তুলেছেন, নেতানিয়াহু কোথায়? ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বিবি ডাক নামে সম্বোধন করেছেন ক্যান্ডেস। বলেছেন, বিবি কোথায়? আর নেতানিয়াহুর দপ্তর কেন এআই ভিডিও প্রকাশের পর মুছে দিয়েছে, সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছেন এই রাজনৈতিক ভাষ্যকার। এমন অবস্থায় নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ভালো আছেন, যদিও কোথায় আছেন সেই বিষয়টি খোলাসা করেনি তারা। এক্সের এআই চ্যাটবট গ্রোক ৬ আঙুলের এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, অন্য সবার মতো নেতানিয়াহুরও প্রতি হাতে ৫টি করে আঙুল আছে। গত সপ্তাহের হামলার পরও যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী জীবিত থাকে, তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলবে বলে হুঁশিয়ারি দেয়। গত বছরের অক্টোবরে নিজ দেশে ট্রাম্পকে পাশে পেয়ে এভাবেই হাসিতে মেতেছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সেই সফরে তাকাইচিকে সাথে নিয়ে ইয়োকোসুকা নৌঘাটিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনও পরিদর্শন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্পের সঙ্গ দারুণ উপভোগ করলেও এবার রীতিমতো বিপদে পড়েছেন তাকাইচি।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচি যখন প্রথমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন, তখনই এক চরম চাপের মুখে পড়েছেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ সচল রাখতে জাপানকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জাপানের বর্তমান সংবিধান অনুযায়ী তারা কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়তে পারে না। অন্যদিকে জাপানের তেলের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই ট্রাম্পের মতো একজন নেতার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করাও তাকাইচির জন্য কঠিন হবে। তাকাইচি নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রমাণ করতে চাইলেও ট্রাম্পের এই যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান তাকে একটি উভয় সংকটে ফেলেছে। শুধু জাপান নয়, হরমুজ প্রণালী সচল রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে বলে জানিয়েছেন ট্রাম্প। 14 মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, যেসব দেশ ইরানের এই প্রণালী বন্ধের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ রাখা যায়। ট্রাম্প আশা প্রকাশ করেন যে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য এই উদ্যোগে অবদান রাখবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ট্রাম্পের এই আহ্বানের পরপরই ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে 10টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নেওয়ার খবর পুরোপুরি অস্বীকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফরাসি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। ফ্রান্স তার রক্ষণাত্মক সুরক্ষামূলক অবস্থান অপরিবর্তিত রেখেছে। ফ্রান্সের এই বক্তব্য ট্রাম্পের কথিত মিত্রজোট গঠনের দাবির মুখে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তবে ফ্রান্স পাশে না থাকলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে মাইন শনাক্তকারী ড্রোন সহ বিভিন্ন সামরিক বিকল্প বিবেচনা করছে ব্রিটেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রণালীটি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে বিভিন্ন ধরনের বিকল্প বিবেচনা করা হচ্ছে। ইরান যুদ্ধের জেরে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 পরিবহনের এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে। তবে ভারত ও তুরস্কের সঙ্গে সরাসরি আলোচনার পর ইরান তাদের জাহাজগুলোকে বিরল ছাড় দিয়েছে। এলপিজি বহনকারী 2টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার এবং একটি তুর্কি মালিকানাধীন জাহাজ নিরাপদে প্রণালী অতিক্রম করেছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ট্রাম্পের এই জোট গঠনের ডাক আসলে হরমুজ প্রণালী বন্ধের সমস্যা সমাধানের কোনো বড় পরিকল্পনার অভাব ঢাকার চেষ্টা। বাজারকে শান্ত রাখার জন্য এটিকে ট্রাম্পের একটি মরিয়া পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। হয়ে যাওয়া বাড়িঘর, অ্যাম্বুলেন্সের ছোটাছুটি আর বোমা হামলার বিকট সাইরেন। একসময় এসব কিছুই ছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিয়মিত দৃশ্য। এখন সেই পরিণতি হচ্ছে খোদ ইসরায়েলের। তেল আবিবের আকাশে একটু পরপরই বাজছে সতর্কতার শব্দ। নিরাপত্তার আশায় মানুষ ছুটছে বাংকারে, জ্বলে উঠছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার আগুন। ইরানের একের পর এক জবাবি হামলার ঢেউ কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েলের বড় বড় শহর। প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে তেহরানের অভিযান সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিদিন যুদ্ধ পরিচালনায় প্রায় 250 থেকে 300 মিলিয়ন ডলার ব্যয় করছে ইসরায়েল, এমন ধারণা সামরিক বিশ্লেষকদের। একটি আয়রন ডোম প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুঁড়তে খরচ হয় প্রায় 40 থেকে 50 হাজার ডলার। ডেভিড স্লিংয়ের একটি দূরপাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের জন্য খরচ 10 লাখ ডলার পর্যন্ত। অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দিতে এসে চলমান সংঘাতে বিপুল অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন, বিমান ঘাঁটি পরিচালনা, মিসাইল ও গোলাবারুদ সরবরাহ, সব মিলিয়ে প্রতিদিন কয়েকশো মিলিয়ন ডলারের সামরিক ব্যয় যাচ্ছে পেন্টাগনের তহবিল থেকে। চলমান সংঘাতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু তেহরানের মরণ কামড় চরম বিপদে ফেলছে ইসরায়েলকে। চলমান সংঘাত শুধুমাত্র সামরিক লড়াই নয়, বরং তেল আবিবের পুরো অর্থনীতি ও অবকাঠামোর উপর তৈরি করছে বড় ধরনের চাপ। গত বছর জুনে ইরানের সঙ্গে মাত্র 12 দিনের যুদ্ধে প্রায় 10 বিলিয়ন শেকেল বা 3 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল ইসরায়েলের। ভেঙে পড়েছিল বহু ভবন, ধসে গিয়েছিল স্বাভাবিক ব্যবসার পরিবেশ। পরিস্থিতি সামাল দিতে বিপুল ক্ষতিপূরণ দিতে হয় নেতানিয়াহু সরকারকে। বিশ্লেষকদের মতে এবারের যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে আগের চাইতে কয়েক গুণ বাড়বে ক্ষতির পরিমাণ।
ইসরায়েলের রাজধানী তেল আবিব ও আশেপাশের ঘনবসতিপূর্ণ অঞ্চলে ইরানি মিসাইল আঘাতের ঝুঁকি সবচেয়ে বেশি। এসব এলাকাতেই বসবাস করে ইসরায়েলের প্রায় অর্ধেক জনসংখ্যা। ইরানের হামলা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয়, একই সঙ্গে তৈরি করছে মনস্তাত্ত্বিক চাপ। প্রায় প্রতিদিনই সাইরেন বাজছে, ইসরায়েলিদের ছুটে যেতে হচ্ছে আশ্রয় কেন্দ্রে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসাইল প্রতিহত করছে ঠিকই, কিন্তু কিছু কিছু ইরানি মিসাইল শহরের প্রাণকেন্দ্রেও আঘাত হানছে। বিভিন্ন আবাসিক ভবন, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প স্থাপনায় মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানে ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখার জন্য দেশটির প্রয়াত শ্রদ্ধেয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনি সর্বোচ্চ নেতার পদে বসেছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে তেহরানের কঠোর অবস্থান ও নীতি বহাল থাকবে। ফলে সবকিছু মিলে বর্তমান পরিস্থিতি যুদ্ধকে ঠেলে দিচ্ছে কঠিন মোড়ে। ইসরায়েলের আকাশে বাজতে থাকা সাইরেন এখন আর শুধুমাত্র যুদ্ধের শব্দ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল সংঘাতের সতর্ক সংকেত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মধ্য ইউরোপের শিল্পোন্নত দেশ জার্মানি। ইতিহাসখ্যাত দানিউব ও রাইন পারের দেশটিতে প্রায় 40 লক্ষ মুসলমানের বসবাস। সংখ্যালঘু মুসলিম নাগরিকের এই দেশে পবিত্র মাহে রমজানের আমেজ আমাদের পরিচিত ইসলামী রাষ্ট্রগুলোর চেয়ে ভিন্ন। জার্মান মুসলমানদের বেশিরভাগ তুর্কি কিংবা তুরস্কের বংশোদ্ভূত, বাকিদের অধিকাংশই আরব বিশ্ব অথবা আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসী। তাই এখানে রমজান পালনে থাকে বৈচিত্র্যের ছোঁয়া। ইউরোপের অন্যান্য দেশের মুসলমানদের মতো সাদামাটা হয়ে থাকে জার্মান মুসলমানদের ইফতার। পবিত্র রমজান মাসে স্থানীয় মসজিদ অথবা মুসলিম কমিউনিটি হলগুলো হয়ে ওঠে জার্মানিতে বসবাসরত মুসলমানদের মিলন মেলা। এখানে খুবই কম মসজিদের সংখ্যা, সেই সাথে রাষ্ট্রীয় নিয়মের কারণে বাইরে শোনা যায় না আজানের শব্দ। আজানের ধ্বনি শুনে ইফতারের সুযোগ এখানে প্রায় নেই বললেই চলে। তুর্কি প্রভাবিত কমিউনিটিগুলোতে ইফতারের সময় রোজা ভাঙতে খেজুরের পরিবর্তে খাওয়া হয় জলপাই, সাথে থাকে নানা রকম জুস আর সুন্নতি ফল, তাজা খেজুর। দস্তরখানে থাকে রমাজান পিদে, রমাজান কিবাবি, পেস্ট্রি, পুডিং, মিষ্টি হালুয়া ও বাকলাভার মতো মুখরোচক খাবার। এখানকার ইফতারে দেখা মেলে বিভিন্ন রকম স্থানীয় খাবার, ডনের কেবাব, প্রেটজেল ও কেহসু স্পেটজেল, কার্টোফেলপাফার, ওয়াইনার শিনজেলের মতো জার্মান খাবারেরও আছে বেশ কদর। ইফতারিতে টার্কিশ জার্মানদের পছন্দ মিষ্টি জাতীয় খাবার কাবাক তাতলিশি। জার্মানিতে রমজান শুরুর কোনো সার্বজনীন তারিখ ঘোষণা হয় না, ফলে কবে থেকে রোজা শুরু করা হবে সেটা নিয়ে থাকে অনিশ্চয়তা। দেশটিতে 15 ঘন্টার বেশি হয়ে থাকে রোজার সময়। জার্মানিতে প্রথম মসজিদ তৈরি হয় 1915 সালে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে মুসলমানদের সংখ্যা। অদূর ভবিষ্যতে হয়তো মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের শব্দেই ইফতার করতে পারবেন জার্মান মুসলমানরা। হাফিজুল ইসলাম, বণিকদের মাধ্যমে সেনেগালে ইসলামের সূচনা ও বিস্তার ঘটে। পরবর্তীতে সুফি সাধক ও ইসলামী শিক্ষাবিদদের দাওয়াতি কার্যক্রমের ফলে দেশটিতে ইসলাম আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। বিশেষ করে তিজানিয়া ও মুরিদিয়া তরিকার সুফি তরঙ্গ সেনেগালের সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। সেনেগাল বর্তমানে একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র, যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্র ও সরকারের প্রধান। দেশটির সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। প্রায় 1,96,722 বর্গ কিলোমিটার আয়তনের সেনেগালের জনসংখ্যা প্রায় 1,80,00,000-এর বেশি। এর মধ্যে প্রায় 95% মুসলিম। রাজধানী ডাকারে অবস্থিত গ্র্যান্ড মসজিদ অব ডাকার এবং তৌবা শহরের গ্র্যান্ড মসজিদ দেশটির গুরুত্বপূর্ণ ইসলামী স্থাপনার মধ্যে অন্যতম। বিশেষ করে তৌবার গ্র্যান্ড মসজিদ মুরিদিয়া তরিকার কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে মুসলমানদের কাছে পরিচিত। সেনেগালের অর্থনীতি মূলত কৃষি, মৎস্য, খনিজ সম্পদ এবং সেবা খাতের উপর নির্ভরশীল। চীনাবাদাম, মাছ, ফসফেট ও স্বর্ণ দেশটির প্রধান রপ্তানি পণ্য।
সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন, অবকাঠামো উন্নয়ন এবং প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধানের কারণে সেনেগালের অর্থনীতি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী ঐতিহ্য, সুফি সংস্কৃতি এবং সামাজিক স্থিতিশীলতার কারণে সেনেগাল পশ্চিম আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম সমাজ হিসেবে বিবেচিত। মোরশেদ আলম, বাংলা ভিশন।